ধরুন আপনি খুব সকালে ঘুম থেকে উঠেই একটি গুলির শব্দ ও একটি মানুষের আর্তনাদ শুনতে পেলেন, কিন্তু বাইরে বেরিয়ে এসে না দেখলেন হতনিহত কাউকে, আর না দেখতে পেলেন কোনো আততায়ীকে। আপনার কাছে কোনো প্রমাণ নেই যে আপনি গুলির শব্দটি শুনেছেন। এখন আপনি কি করবেন? পুলিশে খবর দেবেন, নাকি চুপচাপ আবার শুয়ে পড়বেন? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম নিশান্তে রাত। গল্প পাঠে রয়েছে কৌশিক, প্রীতম, চন্দন আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। শীতের মরশুমে এত শীত বিগত কয়েক বছর ধরে পড়েনি বললেই হয়। শাল, সোয়েটার, মাঙ্কি ক্যাপ এসব চাপিয়েও শীতকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। অথচ রাকহরি যেন শীতকেও জয় করে প্রকৃতিকে জানিয়ে দিচ্ছে যে আমার নাম রাকহরি। সামান্য একটা শার্ট প্যান্ট ও উলিকটের গেঞ্জিতেই শীতের সঙ্গে মোকাবেলা করছে ও। ইদানিং শীতের দাপটে মর্নিং ওয়াকেও যাওয়া আমার বন্ধ হয়ে গিয়েছে। আর তার একটা অন্য কারণ হচ্ছে ঘন কুয়াশা। এক হাত দূরের মানুষকেই খালি চোখে দেখা যাচ্ছে না। তাই বোধহয় বাধ্য হয়েই লেপের তলাটাকেই নিরাপদ আশ্রয় বলে মনে করছি। সকাল 6টাতেও ভোর হচ্ছে না আজকাল। তবে রাকহরি কিন্তু ঘুম থেকে উঠছে 3টেতেই। আজ 2:45টার সময় উঠেছে রাকহরি। উঠেই চা তৈরি করে ডাক দিয়েছে। আপনার গরম জল রেডি দাদাবাবু। আমি বললাম, তা 1 নাম্বার না 2 নাম্বার? 1 নম্বর গরম জল মানে হাত মুখ ধোয়ার, আর 2 নম্বর মানে হচ্ছে চা। রাকহরি বলল, দুটোই। আমি শয্যা ত্যাগ করে কোনো রকমে উঠে চোখে মুখে জল দিয়ে আবার সোফায় এসে বসলাম। বললাম, এবার একটা গিজারের ব্যবস্থা করতে হবে দেখছি, না হলে আর চলছে না। করতে তো অনেক কিছুই হবে, কিন্তু করছেন না কেন? এত পয়সা খাবে কি আপনার? কেন, তুই তো আছিস। সেটা কি একটা কথার মতো কথা হলো? রাকহরি এবার আমার প্রিয় ক্রিম ক্র্যাকার বিস্কুট ও গরম চা এগিয়ে দিল। আমি বিস্কুট খেয়ে চায়ে চুমুক দিলাম। তুই আমার জন্য এত কিছু করিস, অথচ আমি তোর জন্য কিছুই করতে পারি না রে। তোর কাছ থেকে আমি শুধু সেবার পর সেবাই নিয়ে যাচ্ছি। ও কথা বলছেন কেন দাদাবাবু? আপনি আমার জন্য যা করেন নিজের ভাইয়ের জন্যও কেউ তা করে না। আজ আপনি না থাকলে আমি কোথায় তুলে যেতাম বলুন তো? আপনি তো আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন, লেখাপড়া শিখিয়েছেন। কিন্তু তোর একটা চাকরির ব্যবস্থা তো করে দিতে পারিনি। দোহাই আপনার, ওই নামটি মুখে আনবেন না। এই বেশ আছি, সুখে আছি, স্বাধীনভাবে আছি। ওসব চাকরি বাকরি করে আমার পোষাবে না। সে কি রে পাগল, এইভাবে কেউ নিজের জীবনকে নষ্ট করে নাকি? নষ্ট? এই জীবনে তো আমি চেয়েছিলাম, এতে আমি নিজেকে ধন্য মনে করি। আমরা যখন নিজেদের মধ্যে এই সব কথাবার্তা বলছি, সেই সময় হঠাৎই বাইরের রাস্তা থেকে একটি গুলির শব্দ ভেসে এলো, সেই সঙ্গে করুণ এক আর্তনাদ। রাকহরি আর আমি দুজনেই সচকিত হয়ে উঠলাম। রাকহরি বাইরের আলো জ্বাললেও আমি টর্চটা হাতে নিয়ে বেরিয়ে এলাম। নিজের নিরাপত্তার জন্য পিস্তলটাকেও সঙ্গে নিতে ভুললাম না। রাকহরিও সঙ্গে এলো। বাইরে তখন যেমনই শীত, চারিদিকে তেমনই ঘন কুয়াশায় ঢাকা। পথে কোনো লোকজনের আনাগোনা নেই। অথচ এই নিশুতি রাতে কে কাকে খুন করলো কে জানে। রাকহরি আর আমি তন্ন তন্ন করে খুঁজলাম চারিদিক, কিন্তু কোথাও কারোর অস্তিত্ব টের পেলাম না। না পেলাম হত আহত কাউকে, আর না পেলাম আততায়ীর সন্ধান। পাবই বা কি করে? ঘন কুয়াশার জন্য কিছুই তো দেখা যাচ্ছে না। যাই হোক, সকাল না হওয়া পর্যন্ত এবং কুয়াশা না কাটলে কিছু করাই সম্ভব নয় বুঝে দুজনেই ফিরে এলাম ঘরে। কিন্তু দরজার কাছে এসে থমকে দাঁড়ালাম দুজনেই। রাকহরি যাওয়ার আগে দরজায় ডোর বোল্ট এঁটে দিয়েছিল। এখন দেখা গেল দরজাটা 2 হাত করে খোলা। বাইরের আলোটা তখনও জ্বলছিল, আর তাতেই দেখলাম দরজার কাছে চাপ চাপ রক্ত। আমরা ঘর থেকে বেরোনোর সময় কিন্তু কোনো রক্তই দেখিনি। অর্থাৎ রক্তপাতটা হয়েছে আমরা চলে যাওয়ার পরে। আগে হলে ঘর থেকে বেরোনোর সময় আমাদের যে কেউই ওই রক্তের প্রবাহে পা পিছলে হয়তো পড়তাম। রক্তের দাগ শুধু বাইরে নয়,
ঘরের ভেতরেও রয়েছে। দেখে মনে হচ্ছে আহত কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজেই এসেছে এখানে, হয়তো ভেতরেই রয়েছে সে। আমরা সেই রক্তের থাবা দেখে বাথরুম পর্যন্ত এগিয়ে এলাম। যা ভেবেছিলাম তাই। বাথরুমে বেসিনের উপর মুখ থুবড়ে পড়ে রয়েছে একটি অল্প বয়সী যুবক। তার জামা প্যান্ট রক্তে মাখামাখি। আদৌ সে জীবিত বা মৃত সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি একটুও বিলম্ব না করে ফোন করলাম থানায়। একজন এসআই ফোনটা ধরেছিলেন। আমার মুখে সব শুনে তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, এ তো দেখছি রীতিমতো রোমাঞ্চকর ব্যাপার। এমন ঘটনার কথা গল্পের বইতেও পড়া যায় না। যাই হোক, আপনি একটু অপেক্ষা করুন, আমরা এখনই যাচ্ছি। আমি রিসিভারটা নামিয়ে রেখে সোফায় এসে বসলাম। শেষ রাতে কি ভয়ানক কাণ্ড! রাখহরিও নির্বিকার। কিছুক্ষণ চুপ করে থেকে একসময়ও বলল, আমাদের নজরে এড়িয়ে কখন কিভাবে ঢুকলো বলুন তো? আমিও তাই ভাবছি। তবে কি রাস্তায় নয়, আমাদের বাগানেই গুলিবিদ্ধ হয়েছে বেচারি? না, গুলির শব্দটা রাস্তার দিক থেকে ভেসে এসেছে। গুলি খেয়েই মনে হয় বাগানে ঢুকে লুকিয়েছিল কোথাও। তারপর আমাদের চলে যেতে দেখে খুব সম্ভবত জলের প্রয়োজনে ঘরে ঢুকেছে। কিন্তু ও তো আমাদের কাছে সাহায্য চাইতে পারতো। চাইনি এই কারণে, মৃত্যু যে যখন আসন্ন তখন কারো কোনো সাহায্যেই ওর কিছু হতো না। চাইনি এই কারণেই যে মৃত্যু যখন আসন্ন তখন কারো কোনো সাহায্যে ওর কিছু হতো না। ওর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হলো জলের। তাই পাছে আমরা ওকে বিমুখ করি সেই ভয়ে ও চুপি চুপি ভেতরে ঢুকে জলের সন্ধানে গেছে। তৃষ্ণা মিটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বেচারি। রাখহরির যুক্তিপূর্ণ কথাগুলো শুনে অত্যন্ত খুশি হলাম। বললাম, তুই তো দেখছি ভেতরে ভেতরে অনেকটা তৈরি হয়ে গিয়েছিস। তোর যা বুদ্ধি, তাতে তুই এবার গোয়েন্দাগিরির ব্যাপারে আমাকেও সাহায্য করতে পারবি। কি যে বলেন! ঠিকই বলছি। তুই যা যা বলছিস তা যথার্থই। তোর প্রতিটি কথাই যুক্তিপূর্ণ। একটু পরেই পুলিশের গাড়ি এলো। এসআই অমল দত্ত কয়েকজন কনস্টেবল, একজন ডাক্তার ও অ্যাম্বুলেন্স সঙ্গে করে নিয়ে এসেছে। আমি প্রথমেই ওদের দরজার কাছে রক্তের জায়গাটা দেখিয়ে দিলাম, না হলে অসতর্কভাবে পা পড়লে যে কেউই পিছলে যেতে পারে। পুলিশের লোকেরা এসে রক্তাক্ত যুবককে ধরাধরি করে স্ট্রেচারে শোয়ালো। ডাক্তার পরীক্ষা করতে শুরু করলো। কিছুক্ষণ নাড়ি টিপে বললেন যে স্পন্দন নেই, চোখের পাতা স্থির, তবে দেহে এখনও উষ্ণতা রয়েছে। বডি কিন্তু শক্ত হয়নি, আর ওটাই হচ্ছে রহস্য। যাই হোক, হসপিটালে তাকে পাঠানো হলো। তারপর সেখান থেকে কি বলে সেটাই দেখা যাক। অ্যাম্বুলেন্সের লোকেরা বডি নিয়ে চলে গেল। পুলিশও আমার মুখ থেকে ঘটনার বিবরণ শুনে যা যা লিখবার লিখে নিয়ে যুবকের পায়ের ছাপ ও রক্তের নমুনা ইত্যাদি নিয়ে বিদায় নিল। সবাই চলে গেলে কাজ বাড়ল রাখহরির। ও কনকনে ওই ঠান্ডাকে উপেক্ষা করে ফিনাইল ঢেলে সব কিছু ধুয়ে মুছে মেঝেটাকে একেবারে আগের মতো করে দিল। অনেক বেলায় রোদ উঠলে আমি আরও একবার চা পর্ব সেরে বাইরের রাস্তায় ঘোরাফেরা করতে লাগলাম। দেখি না কোথা থেকে যদি কোনো সূত্রটুত্র কিছু খুঁজে পাই। কিন্তু না, আমার তদন্তের সুবিধা হয় এমন কোনো সূত্রই আততায়ীরা রেখে যায়নি কোথাও। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, আমার দরজার কাজটুকু ছাড়া আর কোথাও রক্তের ছাপও চোখে পড়ল না। বাইরে এসে এবার আমি বাগানময় ঘুরে বেড়াতে লাগলাম, কিন্তু না, সেখানেও কোনো চিহ্ন নেই। আমার মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। সেই সঙ্গে মনের মধ্যেও অসংখ্য প্রশ্ন তোলপাড় করতে লাগলো। যুবকের পরিচয় কি? কোথা থেকে এসেছে ও? আর কেনই বা খুন হলো? খুনের নেপথ্যে কারা? এত জায়গা থাকতে আততায়ীরা এই হত্যাকাণ্ড বাঁধানোর জন্য কেন আমার বাড়িটাই বেছে নিল তারা? এইসব প্রশ্নই তোলপাড় করতে লাগলো আমার মনের ভেতর। একটু পরে কাগজওয়ালা কাগজ দিয়ে গেলে রাখহরি স্টিলের চেয়ারটা বাগানে নিয়ে এসে আমার বসবার ব্যবস্থা করলো। হাওয়াটাও আজকে তেমন আর নেই, তাই ঠান্ডাটাও কম লাগছে। আমি মিঠে রোদ্দুরে শালমুড়ি দিয়ে বসে খবরের প্রথম পাতাটায় চোখ রাখলাম। রাখহরি বলল, আপনি ওই নিহতকে কোনো রকম সার্চ না করে পুলিশের হাতে তুলে দিলেন কেন? কারণ আছে। কতগুলো ব্যাপারে পুলিশের ক্ষমতা অসীম। যেহেতু কেসটা আমার বাড়ির মধ্যে, তাই আমি এখানকার সব দায়িত্বই পুলিশের ওপর তুলে দিলাম। তবে খুনের তদন্ত আমিই করব। যদি ওর বডি সার্চ করে পুলিশ কোনো কিছুর সূত্র সন্ধান পায়, তাহলে সেই সূত্র ধরেই আমি এগোতে থাকব। অবশ্য গুলিবিদ্ধ যুবকের মধ্যে যদি কোনো প্রাণের স্পন্দন আমি টের পেতাম, তাহলে কিন্তু
আমি হাত লাগাতাম সব কিছুতে। যেহেতু ও জীবিত কি মৃত ঠিক বোঝা যাচ্ছিল না, তাই আমি ইনঅ্যাক্টিভ ছিলাম। রাকহরি আর কিছু না বলে থলি হাতে বাজারের দিকে চলে গেল। আমিও সংবাদপত্রের বিশেষ বিশেষ সংবাদগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলাম। এমন সময় ফোনটা বেজে উঠতেই ঘরে এসে ফোনটা ধরলাম। এসআই অমল দত্ত ফোন করেছেন। বললেন, যুবকের মধ্যে প্রাণের স্পন্দন দেখা দিয়েছে, তবে এখনো সে অজ্ঞান অবস্থাতেই আছে। মৃত্যুর সঙ্গে লড়াই লড়ছে বেচারি। ইচ্ছে করলে আমি গিয়ে তাকে একবার দেখে আসতে পারি। আমি একটু দেরি না করে তৈরি হয়ে নিলাম। রাকহরি ফিরে এলে ওকে সমস্ত কথা বলে সামান্য জলযোগের পর রওনা হলাম থানার দিকে। চার্চের ঘড়িতে তখন 9টা 5। হাসপাতালে গিয়ে দেখলাম পেশেন্টের অবস্থা খুবই উদ্বেগজনক। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করে গুলি বার করেছেন, আর বহু কষ্টে জেনেছেন দুটি নাম, জয়দীপ ব্যানার্জি ও পূজা। জয়দীপ সম্ভবত যুবকেরই নাম, কিন্তু পূজা ওই নাম রহস্যে ঢাকাই রইল। সঙ্গে কোনো কাগজপত্র বা ঠিকানা না থাকায় সম্পূর্ণ অজ্ঞাত পরিচয় জ্ঞানহীন এই যুবকের কাছ থেকে ওর খুনির ব্যাপারে কোনো কিছু জানা গেল না। যুবকের জ্ঞান ফেরার অপেক্ষায় সারাটা দিন অধীর আগ্রহেই বসে রইলাম, কিন্তু কোনো লাভ হলো না। সন্ধ্যের আগেই যুবকটি মারা গেল। বিষণ্ণ মন নিয়ে যখন ঘরে ফিরলাম তখন দেখলাম আলো জ্বেলে বাইরের দরজায় চুপ করে দাঁড়িয়ে রয়েছে রাকহরি। আমি যেতেই আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলো। আমি চোখের ভাষায় বুঝিয়ে দিলাম খবর খুব একটা ভালো নয়। তারপর আস্তে আস্তে করে বললাম, মারা গেল বেচারি। রাকহরি বলল, ওর নাম ধাম কোনো কিছু? শুধু ওর নামটাই যা জানতে পেরেছি। ওর নাম জয়দীপ, আর পূজা নামের একটি মেয়ের নামও পেয়েছি। এর বেশি কিছু নয়। আমি কিন্তু দারুণ একটা জিনিস পেয়েছি। মনে হয় তার মধ্যে থেকে এই রহস্যের জট খুলে যেতে পারে। কি পেয়েছিস? ভিতরে আসুন। আমি ভেতরে ঢুকেই দেখলাম আমার সোফার সামনে টি টেবিলের ওপর একটা ব্রিফকেস বসানো রয়েছে। সেটার দিকে তাকিয়েই চক্ষু স্থির হয়ে গেল। বললাম, কোথায় পেলি এটা? বাগানে। বাগানে? হ্যাঁ, বিকেলে বাগানের গাছগুলো জল দেওয়ার সময় দেখি মাধবীলতার ঝোপে আড়ালে লুকানো আছে ওটা। স্ট্রেঞ্জ। মনে হয় এই ব্রিফকেসটাই আসল রহস্যের উৎস। তবে মেটাল ডিটেক্টরে পরীক্ষা করার আগে এতে তুই হাত দিতে গেলি কেন? দেখছিস এখন দিনকাল খারাপ, যদি বিস্ফোরক কিছু থাকে ওর ভেতরে। অন্য সময় হলে দিতাম না, তবে সকালের এই ঘটনার পর মনে হলো এই খুনের ঘটনাটা ওই ব্রিফকেসকে নিয়েই। আমি হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষা করতে লাগলাম সেটাকে। কিন্তু না, ওর ভেতরে কোনো বিস্ফোরক থাকার সংকেত পেলাম না। এখন এটাকে হয় থানায় গিয়ে জমা দিয়ে আসতে হয়, নয়তো নিজেদেরই খুলে দেখতে হয় যে এর ভিতর কি আছে। রাকহরি আর আমি প্রাণান্ত চেষ্টা করার পর সেটাকে না ভেঙে খুলে ফেললাম। তার ভেতরে 500 ও 1000 টাকার নোটের বান্ডিল মিলিয়ে রয়েছে 10 লাখ। দেখেই আমার চোখ কপালে উঠে গেল। আমি বললাম, বুঝেছি, এর জন্যই এত কাণ্ড। কেমন যেন সব জট পাকিয়ে যাচ্ছে। প্রথমত, এত টাকা চুরি যাওয়া মানে রীতিমতো একটা হইচই পড়ে যাওয়া। ব্যাংক ডাকাতি ছাড়া এতগুলো টাকা হাতে আসা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, এই টাকার জন্য যুবক খুন হলে খুনের টাকা না নিয়ে পালালো কেন? তৃতীয়ত, এই টাকা আমাদের এই বাগানের মধ্যেই পাইলো কি করে? দেখ, আমার মনে হয় এই টাকাগুলো ব্যাংক ডাকাতির টাকা নয়। নিশ্চয়ই কারোর কোনো কালো টাকার হুদিশ পেয়ে চোরেরা চোরের ওপর বাটপাড়ি করেছে। ব্যাংক ডাকাতি হলে রীতিমতো হইচই পড়ে যেত। যেহেতু কালো টাকা, তাই টাকার মালিকও ব্যাপারটা জানাজানি করতে সাহস করছে না। তবে একটু আশার আলো আমি দেখতে পাচ্ছি। এই যে কি রকম? কতগুলো টাকার মায়া, ওরা কিছুতেই ছাড়তে পারবে না। ওগুলোর লোভে ওরা নিশ্চয়ই আশেপাশেই ঘোরাঘুরি করবে, এমনকি বাগানেও আসবে ওরা। কাল ওরা খুঁজে দেখার সময় পায়নি, কিন্তু আজ আসবেই। নাও আসতে পারে। আসবেই। 10 লক্ষ টাকা। মুখের কথা। কাল শেষ রাতের ঘটনা। গুলির আওয়াজ শুনেই আমরা আলো জেলে বাইরে বেরিয়ে পড়েছিলাম বলে ওরা ধরা পড়বার ভয়ে বাধ্য হয়ে পালিয়ে যায়। আহত জয়দীপ সেই সুযোগ পেয়ে আমাদের নজর এড়িয়ে ব্রিফকেসটাকে লুকিয়ে রাখে বাগানে। উদ্দেশ্য একটাই, যদি সে বেঁচে যায় তাহলে পরে সময় মতো এসে টাকাটা নিয়ে যাবে, আর যদি না বাঁচে তাহলে আর যাই হোক ওর সঙ্গীরা কেউ ওই টাকায় হাতও দিতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই জয়দীপ ব্যানার্জি কে? স্থানীয় কেউ যে নয় তা বেশ বোঝা যাচ্ছে। ওর খুনিরা এবার থাকে কোথায়? তার চেয়েও বড় কথা,
এই এলাকায় ওরা এলো কিভাবে? যাই হোক, সে রাত্রে আমরা দুজনে ঘরে বাইরে সব জায়গার আলো নিভিয়ে পালা করে রাত জেগে বাগানের দিকে নজর রাখলাম। কনকনে ঠান্ডায় কি কষ্টই না উপভোগ করলাম আমরা। কিন্তু না, রাত শেষ হওয়ার পরেও কারোর পায়ের ধুলো আমাদের বাগানে পড়ল না। অবশেষে হাল ছেড়ে দিলাম। 2 আর 2 মতো অঙ্কের সমাধান হলো না। টাকাগুলো নিরাপদ জায়গায় রেখে ব্যাপারটাকে নিয়ে এতই মাথা ঘামাতে লাগলাম যে আমার আহার নিদ্রা প্রায় সবই ঘুচে গেল। এই ঘটনার 2 দিন পরে এসআই অমল দত্ত এমন একটা খবর দিলেন যা শুনে প্রায় চমকে উঠলাম। অমল দত্ত বললেন, কি আশ্চর্য ব্যাপার দেখুন মিস্টার চ্যাটার্জি, যে রাতে জয়দীপ ব্যানার্জি নামে ওই যুবক খুন হয়, ঠিক সেই রাতেই জয়দীপ ব্যানার্জি নামে একজন প্রমোটার ডাউন আহমেদাবাদ এক্সপ্রেস থেকে রূপনারায়ণে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। এতক্ষণে যেন একটু আশার আলো দেখতে পেলাম। পুলিশের সূত্রের খবর মানে দারুণ নির্ভরযোগ্য খবর। বললাম, খবরটা কিভাবে পেলেন? জয়দীপের ব্যাপারে তো আমরা সব থানাতেই জানিয়েছিলাম। আজ এইমাত্র উলুবেড়িয়া থানা থেকে খবরটা পেয়ে আপনাকে জানাতে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মনে হচ্ছে এই খুন এবং আত্মহত্যার মধ্যে একটু যোগসূত্র আছেই। ঘটনাটা যখন একই দিনের, তখন শুধু নামের ব্যাপারেই একটু যা বিভ্রান্তি রয়ে গেল। একই দিনে একই নামে দুজনের এই পরিণতি রহস্যময় নয় কি? অন্ধকারের পথ ধরেই যেমন অন্ধকার জগতে পৌঁছানো যায়, তেমনি রহস্যের হাত ধরেই রহস্যের উন্মোচন করতে হবে। কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। দেখি না একবার চেষ্টা করে কোনো কিনারায় পৌঁছতে পারি কিনা। অমল দত্ত বিদায় নিলে আমি চটপট তৈরি হয়ে নিলাম। রাঘহরিকে বললাম, আমি যে কখন ফিরবো তার ঠিক নেই, বুঝলি? তবে এতগুলো টাকা ঘরে আছে, তুই কিন্তু একদম ঘর থেকে বেরোবি না। কেউ এলেও দরজা খুলবি না। আপনি নিশ্চিন্ত থাকুন। আমি মৌরিগ্রাম স্টেশনে আসতেই সঙ্গে সঙ্গে মেচেদা লোকাল পেয়ে গেলাম। সেই ট্রেনে কিছুক্ষণের মধ্যেই উলুবেড়িয়া। ওখানকার থানার ভারপ্রাপ্ত অফিসার আমার বিশেষ পরিচিত। তার কাছে গিয়ে ওই যাত্রীর খোঁজ খবর নিতেই তিনি বললেন, আমরা এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করলেও ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। তাহলে কি? মনে হচ্ছে খুন। ভদ্রলোককে ফেলে দেওয়া হয়েছে ট্রেন থেকে। পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে এক ধরনের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল মৃত্যুর আগে। ব্যাপারটা আমার কাছে বেশ সহজ বলে মনে হলো এবার। একজন প্রমোটারের কাছে 10 লক্ষ টাকা থাকা চমকে ওঠার মতো কোনো ব্যাপারই নয়। দুষ্কৃতীরা টাকা নিয়ে ভদ্রলোককে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়, তারপর মৌরিগ্রামের কাছে সিগন্যাল না পেয়ে গাড়ি দাঁড়িয়ে পড়লে নেমে পালায়, অথবা চেন পুলিং করে পালায়। ভদ্রলোকের ঠিকানাপত্র কিছু পাওয়া গেল? না, তবে লিউকেমিয়ায় আক্রান্ত পূজা ব্যানার্জি নামে একটি মেয়ের প্রেসক্রিপশন পাওয়া গেছে। প্রেসক্রিপশনটি ডক্টর রমেশ যোশী নামে টাটানগরের এক নামকরা চিকিৎসকের। ওতেই হবে। মনে হচ্ছে রহস্যের জট এবার খুলতে পারবো। কিন্তু উনি যে জয়দীপ ব্যানার্জি এবং একজন প্রমোটার, এটা আপনারা জানলেন কি করে? ও ডেড বডি যখন আমরা রূপনারায়ণের চড়া থেকে উদ্ধার করি, তখনই ও নামাঙ্কিত একটি কার্ড পাই। তাতে শুধুমাত্র নামটুকু ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছিল না। তবে প্রেসক্রিপশনটি একটি পলিপ্যাকে মোড়া ছিল বলে বুঝে নিতে খুব একটা অসুবিধা হয়নি। অন্য কোনো মালপত্র পাওয়া যায়নি ওর কোচ থেকে? সে ব্যাপারে অনুসন্ধান এখনও হয়নি। প্যান্টের পকেটে প্রথম শ্রেণীর একটি টিকিট ছিল। মালপত্র কিছু থাকলে তা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এই ব্যাপারে ডাক্তার যোগীর সঙ্গে আপনারা কোনো যোগাযোগ করেছিলেন? করেছিলাম, কিন্তু উনি এখন আউট অফ স্টেশন। একটি চিকিৎসকের কনফারেন্সে যোগ দিতে পুনে গেছেন। আমি আর বেশি দেরি না করে বাড়ি ফিরে এলাম। এখন একটাই প্রশ্ন আমার মনকে তোলপাড় করতে লাগলো, যেই ছেলেটা খুন হলো সে তাহলে কে? জয়দীপ ব্যানার্জি ও পূজা, এই দুটি নামই বা ও বলল কেন? আমি বাড়ি ফিরে এলেও দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যায় স্টিল এক্সপ্রেসে রওনা হলাম টাটানগরের দিকে। টাটানগরে পৌঁছলাম রাত প্রায় 9টা নাগাদ। স্টেশনের এলাকাতেই একটি লজে উঠলাম। সেই রাতটা সেখানে কাটিয়ে পরের দিন গেলাম যোশীর চেম্বারে। যোশী তো আউট অফ স্টেশন, কিন্তু ওর একজন লোককে জিজ্ঞাসা করতেই পরিচয় পাওয়া গেল জয়দীপ ব্যানার্জির। বললেন, উনি একজন প্রমোটার, কোটি টাকার মালিক, এখন বিয়ে করেননি, সাকচিতে একটি ফ্ল্যাটে একা থাকেন। ওর ছোট বোন পূজার ব্লাড টেস্টে সম্প্রতি লিউকেমিয়া ধরা পড়েছে, আর তাতেই পাগলের মতো হয়ে উঠেছেন উনি।
বেহালার ম্যানটানে ওর পরিবারের আর সবাই থাকেন। রাজা বসন্ত রায় রোডে একটি ফ্ল্যাট কেনবারও তোড়জোড় চলছে। মানুষটি খুবই ভালো। এনো মানুষের যে এরকম পরিণতি হবে তা কে জানতো। তবে চান্দিলের রূপা মাহেশ্বরীর কাছে গেলে ওর ব্যাপারে আপনি অনেক কিছু জানতে পারবেন। রূপা মহেশ্বরী ওর কে হন? অত্যন্ত আপনজন। বনে লিউকোমিয়া ধরা না পড়লে হয়তো কিছুদিনের মধ্যেই ওদের একটা স্থায়ী সম্পর্ক হয়ে যেত। উনি কি এখনো পর্যন্ত কোনো খবর পেয়েছেন ওর ব্যাপারে? কি করে পাবেন? খবরটা দেবে কে? দুঃসংবাদটা তাহলে আমাকেই বয়ে নিয়ে যেতে হবে দেখছি। কি আর করবেন, একজন না একজনকে তো নিয়েই যেতেই হতো। তা আপনিই যান। চান্দিলে স্টেশন মাস্টারের কাছে গেলেই ওর খোঁজ পেয়ে যাবেন। এখন টাটানগর থেকে চান্ডিলে যাওয়ার কোনো ট্রেন নেই, তাই বাধ্য হয়ে একটা মারুতি ভাড়া করে এগিয়ে চললাম চান্ডিলের দিকে। এই পথে বহু দিন আগে একবার এসেছিলাম বাগমন্ডি থেকে বড়হোম হয়ে। তারপরে এই ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম চান্ডিলে। এখানকার স্টেশন মাস্টারের কাছে ওর ব্যাপারে খোঁজ নিতেই দেখা হয়ে গেল আমার এক পুরনো বন্ধু বিরাজের সঙ্গে। ও এখানে শ্বশুর বাড়িতে এসেছিল। আমার মুখে রূপার নাম শুনেই চমকে উঠল। বলল, তুই আবার ওর ফাঁদে পড়লি কবে থেকে? ফাঁদ? ফাঁদ মানে? ওরে বাব্বা, সাংঘাতিক মেয়েও। যেমনই তেজি তেমনই জেদি, তেমনই। তেমনই কি? না থাক, তোর তোমার মেয়েদের ব্যাপারে অ্যালার্জি। তবে খুব সাবধান, ওর সঙ্গে মেলামেশা করার আগে জেনে রাখিস ও একটা সাক্ষাৎ বাঘিনী। এই ধরনের কথাবার্তা আমি একদমই পছন্দ করি না, কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলার সময় এসব সহ্য করতেই হয়। তাই ওকে এড়িয়ে স্টেশন মাস্টারের ঘরে গেলাম। স্টেশন মাস্টার বাঙালি, অত্যন্ত অমায়িক এবং ভালো মানুষ। আমি যেতেই প্রথমে আমাকে বসতে বললেন। নিজের হাতে এক গ্লাস জল খাইয়ে চা আনতে পাঠালেন একজনকে। তারপর বললেন, এবার বলুন কে আপনি, কোথা থেকে আসছেন? আমার নাম অম্বর চ্যাটার্জি। আমি এসেছি রূপা মহেশ্বরীর কাছ থেকে একটি বিশেষ বার্তা নিয়ে। যদি আপনি ওর সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দেন তাহলে খুব উপকৃত হই। সে আর এমন কি কথা, এই কাছেই তোর বাড়ি। বড় ভালো মেয়ে, নন বেঙ্গলি, কিন্তু বাংলাতেই পড়াশোনা, বাংলাতেই সব কিছু। ভালো ঘরে বিয়েও হয়েছিল, তবে সুখ ছিল না ওর কপালে। ডিভোর্সের পর এক নতুন জীবন বেছে নিয়েছে ও। নিজের বাড়িতেই একটা ফ্রি কোচিং সেন্টার খুলেছে। তাছাড়া গানের স্কুলেও গান শেখায়। কে কে আছেন ওরা বাড়িতে? কেউ না, বাবা রেলে চাকরি করতেন, ছোটবেলায় মা মারা যান। এখনো একা, বয়স বেশি নয়, খুব জোর 25-26 বছর। আচ্ছা, জয়দীপ ব্যানার্জি নামে কারোর সঙ্গে ওর কোনো সম্পর্কের কথা আপনার জানা আছে? হ্যাঁ, ছেলেটি বড় ভালো। টাটানগরের সাকচিতে একটি ফ্ল্যাটে থাকে। প্রোমোটারি করে প্রচুর টাকার মালিক হয়েছে। খুব শিগগিরই রূপার সঙ্গে ওর একটা স্থায়ী সম্পর্ক গড়ে উঠতে চলেছে। শুনেছি কলকাতায় একটা ফ্ল্যাটও কিনবে ও। তারপরে রূপার সঙ্গে এখানকার পাট চুকিয়ে ওখানে চলে যাবে। তাহলে ওর ব্যবসা? আপাতত বন্ধ, হয়তো নতুন করে শুরু করবে কলকাতাতেই। কেননা এখানে রামু যাদব নামে একজন সমাজবিরোধী যেভাবে ওর পিছনে লেগেছে, তাতে যে কোনো মুহূর্তে জীবন বিপন্ন হতে পারে ওর। তাছাড়া রূপাকেও ইদানিং খুব বিরক্ত করছে লোকটা। কি নাম বললেন? রামু যাদব? হ্যাঁ, চেনেন নাকি লোকটাকে? না, লোকটা কোথায় থাকে বলতে পারেন? ওর কোনো নির্দিষ্ট ঠিক নেই। শুনেছি ডিমনার কাছে ওর একটা আস্তানা করেছে। বর্ন ক্রিমিনাল একটা। নামটা বলে যে কি উপকার করলেন আপনি। কোনো একটা হত্যাকাণ্ডের ব্যাপারে এই রকমই একজনকে হন্য হয়ে খুঁজছি আমি। আপনি তাহলে কে? হত্যাকাণ্ডের ব্যাপারে যখন খুঁজছেন তখন নিশ্চয়ই আপনি পুলিশের লোক। আমি আমার আসল পরিচয় দিয়ে সব কথা খুলে বললাম মাস্টার মশাইকে। কি বলছেন আপনি? জয়দীপ নেই? আবার নতুন করে কপাল পুড়ল মেয়েটার। এই দুঃসংবাদ ওকে কি করে দেব? এখনই কিছু বলবার দরকার কি? ওই ব্যাপারে কোনো কথা না বলে আমার তদন্তের কাজে লাগে এমন দুটো কথা ওকে আমি জিজ্ঞেস করতে চাই। ঠিক আছে, আসুন তাহলে আমার সঙ্গে। এই দুঃসংবাদটা একটু দেরিতে খবরের কাগজের মাধ্যমে জানুক। স্টেশন এলাকা থেকে একটু দূরে নির্জন পরিবেশে বাংলো প্যাটার্নের একটি বাড়ির সামনে এসে মাস্টারমশাই বললেন, এই বাড়ি। মাস্টারমশাই দরজায় নক করতেই এক কিশোরী এসে দরজা খুলল। বলল, দিদি তো নেই। কোথায় গেছে? সাকচিতে। সাকচিতে কখন গেছে? কাল সন্ধেবেলা কিশোরীলাল এসে বলল জয়দার খুব অসুখ,
তাই শুনেই দিদি গেছে। জয়দার বোনের অসুখের খবর পেয়ে জয়দার কলকাতার যাওয়ার কথা ছিল। দিদি ফোনে জেনেছে জয়দা বাড়ি যায়নি, তাই। সর্বনাশ, যাওয়ার আগে আমার সঙ্গে একবার দেখা করে যেতে পারলো না। আপনি তো কাল নিমডিহিতে গিয়েছিলেন। মাস্টারমশাই আমার হাত ধরে খানিকটা তফাতে এলেন, তারপর বললেন, যা ভয় করেছিলাম তাই হলো। মেয়েটা শেষ পর্যন্ত রামু যাদবের খপ্পরেই পড়ে গেল। আমার দৃঢ় বিশ্বাস ওই হত্যাকাণ্ডের নায়ক রামু ছাড়া আর কেউ নয়। আচ্ছা, ওই কিশোরলাল কে? চ্যাংড়া ছেলে একটা, লাইনের ওপারে বস্তিতে থাকে। কিশোরীলাল, মদনলাল ও সোনামানি, তিন সঙ্গী ওরা। এমনিতে বাইরে থেকে দেখে ওদের স্বরূপ বোঝা যাবে না, তবে ভেতরে ভেতরে মোস্ট ডেঞ্জারাস। আমার মনে হয় রামুর সঙ্গে ওদেরই নিশ্চয়ই যোগাযোগ আছে, আর ওরই নির্দেশে ওরা মিথ্যে সংবাদ দিয়ে সর্বনাশটি করিয়েছে রূপার। গুলিবিদ্ধ যে ছেলেটি আমার বাড়িতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সে এদের তিনজনের একজন নয় তো? হতে পারে, এতক্ষণ এই সম্ভাবনার কথাটা আমার মাথায় আসেনি। কিরকম দেখতে বলুন ছেলেটা? আমি চেহারার বর্ণনা দিতে মাস্টারমশাই বললেন, বুঝেছি। আমাকে একবার নিয়ে যেতে পারেন ওর বাড়িতে? আমি একটি রিকশায় চেপে লাইন পার হয়ে ওদিকে বস্তিতে গেলাম। সোনামানিকের বাড়িতে খোঁজখবর নিয়ে জানলাম সে আজ 2-3 দিন হলো বাড়িতে নেই। ওর বাবা একটু ভারিক্কি মেজাজের লোক, তাই গম্ভীর স্বরে বললেন, কেন আমার ছেলের খোঁজ আপনারা নিচ্ছেন কেন বলুন তো? আমার ছেলে কি কিছু অন্যায় করেছে? অন্যায় কিছু করেছে কিনা তা প্রমাণ সাপেক্ষ, তবে বাড়িতে ওর কোনো ছবি থাকলে যদি দেখাতে পারেন তাহলে খুব ভালো হয়। বলার সঙ্গে সঙ্গে ওর মা একটা অ্যালবাম নিয়ে এলো। তারপর ওর বাবা বলল, এই তো আমার ছেলের ছবি, বলুন না কি হয়েছে ওর? আজ কদিন ধরে বাড়ি ফিরছে না কেন? আপনারা হাওড়ায় গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। হাজার হলো মা তো। আমার কথা শোনা মাত্রই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। আমি ওর বাবাকে বললাম, কিশোরলাল ও মদনলাল নিশ্চয়ই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরাই ডেকে নিয়ে গিয়েছিল আমার ছেলেকে। তারপর ওরা ফিরলো, কিন্তু আমার ছেলে আর ফিরল না। কাল সকালে একবার দেখেছিলাম কিশোরীলালকে। ছেলের কথা জিজ্ঞাসা করতে ও বলল ওর ব্যাপারে নাকি ওরা কিছুই জানে না। আচ্ছা, ওদের যে কোনো একজনকে কি আপনি ডাকে আনতে পারবেন? না, ওরা ফাঁকা মাঠের বেড়াল, কোথায় এখন ঘুরছে কে জানে। আমি মাস্টারমশাইকে ইশারায় স্থান ত্যাগ করতে বলে সেখান থেকে চলে এলাম। তারপর এখানকার লোকাল থানাকে সব কিছু জানিয়ে টাটানগর যাব বলে স্টেশনে আসছি, তখনই উজ্জ্বল শ্যামবর্ণ ছিপছিপে একটি ছেলে আমার দিকে এগিয়ে এসে বলল, স্যার, আপনি পুলিশের লোক? কেন বলো তো? এদের ব্যাপারে অনেক কিছু আমি জানি, তাই 2-4 কথা আপনাকে বলতে চাই। এতে তোমার বিপদও হতে পারে তো। সোনামানিক আমার বন্ধু, ছেলেটা কিন্তু সত্যি খুব ভালো। শুধু এই দুটি বাজে ছেলের পাল্লায় পড়ে ইদানিং 12টা বেজে গেছে ওর। ওর মর্মান্তিক পরিণতির কথাটা আমি কাল রাতেই জেনেছি। সেই সঙ্গে জেনেছি জয়দীপ ব্যানার্জির খুন হওয়ার ব্যাপারটা, কিন্তু সব জেনেও না জানার ভান করে আছি। রূপাদিকে ওরা যেভাবে বিপদের মুখে ঠেলে দিল, তাতে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। তাই যদি হয় তাহলে রূপা দেবীকে তুমি সাবধান করে দিলে না কেন? বললাম তো, সব কিছু হয়ে যাওয়ার পর কাল রাতেই যা জানা জেনেছি। তোমার নাম? আমার নাম রোহন, আমার বোন রূপাদির ছাত্রী। তা কাল রাতে আমি যখন নর্থ কেবিনের পাশ দিয়ে আসছি, তখনই মদনলাল ও কিশোরীলালকে এক জায়গায় বসে সলা পরামর্শ করতে দেখেই আমার সন্দেহ হয়, কেননা ওরা প্রায়ই খারাপ কাজ করে থাকে। তা আমি লুকিয়ে ওদের কথাবার্তা শুনি, ওরা এবার কার কি সর্বনাশ করতে চলেছে তা আগাম জানবো বলে। ওই আপনার ট্রেন আসছে। তোমার কথা না জেনে এক পাও নড়ছি না এখান থেকে। ওদের কথা কি শুনলে বলো। ট্রেন এলো, ছেড়ে চলেও গেল। আমি ওকে নিয়ে স্টেশনেরই একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসলাম। ও বলল, কিশোরীলাল বলছিল বেশি সততা দেখাতে গিয়ে মরল ছেলেটা। ও যে ফিল্ডে নেমে এইভাবে পাল্টি খেয়ে যাবে তা কে জানতো। মদনলাল বলল, তাই বলে তুই হট করে গুলি চালাতে গেলি কেন? কিশোরীলাল বলল, সাক্ষ্য প্রমাণ লোপ করবার জন্য। জয়দীপ ব্যানার্জির খুনের ব্যাপারে ও যেরকম বাধা দিয়েছিল, তাতে আমার মনে হয় ও নিজেই গিয়ে পুলিশকে জানিয়ে দিত সব কথা। মাঝখান থেকে টাকাগুলো হাতছাড়া হয়ে গেল। শয়তান ছেলেটা কোথায় যে লুকালো ব্রিফকেসটা তা কে জানে। অজানা জায়গা, তাই ঝুঁকি না নিয়েই পালিয়ে এলাম। জয়দীপ ব্যানার্জির ওই পরিণতির কথা শুনেই তো রামুদা বলল, এত বড় দাওটা যখন মারতে পারলি না, তখন তোদের হাত তো খালি। এখন ওই রূপা মেয়েটাকে যদি আমার ফাঁদে ফেলতে পারিস, তাহলে কথা দিলাম তোদের পকেট আমি ভর্তি করে দেব। মেয়েটা একদিন সবার সামনে আমার গালে চর মেরেছিল। তার লাইনে যখন নেমেছি তখন আর প্রাণে মায়া মমতা রাখলে চলবে কেন? এক ধাক্কায় কাজ হাসিল করে এলাম। মদনলাল বলল, শুধু সোনামানিকটার জন্যই সব চাল ভেস্তে গেল আমাদের। ওটাকে কেন জড়ালি? কৃষ্ণলাল বলল, কি করব?
কদিন ধরেই কাজ দিয়ে করছিল। তারপর ট্রেনে উঠে জয়দীপ ব্যানার্জিকে দেখে যে অমন হয়ে যাবে তা কে জানতো। কিশোরলাল ও মদনলালকে এখন কোথায় পাওয়া যেতে পারে? আমি ওদের 9:55 ট্রেনে টাটানগরের দিকে যেতে দেখেছি। তার মানে ওরা টাটানগরেই গেছে। রামু যাদব তো ডিমনায় থাকে, তাই না? জায়গাটা চিনি আমি, আপনি যদি বলেন তো আমিও যেতে পারি আপনার সঙ্গে। একেই বলে মেঘ না চাইতেই জল। তুমি সঙ্গে থাকলে কাজের অনেক সুবিধা হয় আমার। রামু যাদব, কিশোরলাল, মদনলালকে তুমিই চিনিয়ে দিতে পারবে। আপনি তাহলে একটু অপেক্ষা করুন, আমি চট করে বাড়িতে একটা খবর দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই, আমার বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা আমিই করছি। বলে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে যা বলবার সব বলে ওকেই বললাম রোহনদের বাড়িতে আমার সঙ্গে যাওয়ার খবরটা গোপনে পৌঁছে দিতে। একটা ট্রেন তো বেরিয়েই গেল, পাঠানকোট টাটানগর এক্সপ্রেস। এখন আর কোনো ট্রেন নেই, তাই আবার একটা মারুতি নিয়েই চললাম টাটানগরের দিকে। টাটানগরে পৌঁছে নিজের পরিচয় দিয়ে ওখানকার পুলিশ অফিসারকে জানালাম সব কথা। তারপর থানা মারফতে জানলাম আমার এলাকার পিএস অমল দত্ত বলেছেন যে আপনি নির্ভয়ে কাজ করুন, ওখানকার পুলিশের সাহায্য যাতে আপনি পান সেই ব্যবস্থা এখনই করছি। এরপর টাটানগরের একটি লজে আমরা উঠলাম, আমি ও রোহন। বেলা তখন অনেক হয়েছে, স্নান খাওয়ার পর্বটা মিটিয়ে নিতে হবে এবার। তারপরে মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে এগোতে হবে আসল কাজে। বিকেলের দিকে রোহনকে নিয়ে কিছুক্ষণ এখানকার জুবলি পার্কে কাটিয়ে ঠিক সন্ধ্যের মুখেই চলে এলাম ডিমনাতে। রোহন বলল, পাহাড়ের কোলে ওই যে দেখছেন বাড়িটা, ওখানেই রামু যাদবের আস্তানা। যদিও ও বাড়িতে ঢুকিনি কখনো, তবুও বাড়িটা চিনি। ডিমনা লেকে একবার পিকনিক করতে এসে দেখেছিলাম বাড়িটা। রূপাদি ওখানেই আছে, কিশোরীলাল ও মদনলাল ও জায়গা ছাড়া অন্য কোথাও থাকবে না। রামু যাদবের বাড়িটা চিনে রাখা আমার দরকার ছিল খুবই। কিন্তু রূপা কি সত্যি ওখানে আছে? রামু যাদবের এই একটাই ঘাঁটি। বুঝলাম। তবে রূপা মহেশ্বরের ব্যাপারে যা শুনেছি তাতে ওর মতো মেয়ে ওই কিশোরলালের কথা শুনে ওই ফাঁদে পা দেবে বলে আমার তো মনে হয় না। অসম্ভবও নয়, কেননা কিশোরীলাল ও মদনলাল প্রকৃতিগতভাবে খল হলেও ওদের কথাবার্তা শুনলে বুঝতেই পারবেন না যে ওরা এত বড় বাজে লোক। কাজে ওদের কথা বিশ্বাস করতেও পারে রূপাদি। এখন তাহলে কাজ শুরু করা যাক। কিভাবে করবেন? তুমি বরং একটু উদ্যোগী হয়ে দেখো বদ ছেলে দুটো এখানে আছে কিনা। রোহন কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর পায়ে পায়ে এগিয়ে গেল বাড়িটার দিকে। আমি বেশ কিছুটা দূরে অন্ধকারে লুকিয়ে রইলাম। ও দরজায় নক করতেই দারোয়ান গোছের এক প্রবীণ বিহারী লোক দরজা খুলে বেরিয়ে এলো। রোহন তাকে কি একটা বলতেই লোকটি আঙুল নির্দেশ করে দেখিয়ে দিল দূরের দিকে। ও আমার কাছে এসে আমাকে ইশারায় ডেকে নিয়ে চলল লেকের একটু নির্জনতার দিকে। সেখানে যেতেই দুই মূর্তিমানের সাক্ষাৎ পেলাম। আমি লুকিয়েই রইলাম একটি গাছের আড়ালে। রোহন এগিয়ে গেল তাদের দিকে। রোহনকে দেখে যেন ভূত দেখার মতো আঁতকে উঠল ওরা। বলল, তুই এখানে? হ্যাঁ আমি। তোরা কি জানিস তোদের খোঁজে আজ পুলিশ এসেছিল? সত্যি? কিন্তু কেন? সেটা তো তোরাই ভালো করে জানবি। রূপাদির মতো মেয়েকে তোরা ওই রামু যাদবের খপ্পরে তুলে দিলি কি বলে? এই খুব ভুল হয়ে গেছে রে। না না, ভুল নয় রে, অমার্জনীয় একটা অপরাধ করে ফেলেছি আমরা। রূপাদি এখন কোথায়? জানি না। কাল রাতে রামু যাদবের লোকেরা আচমকা ওর উপরে ঝাঁপিয়ে পড়ে ওকে কিডন্যাপ করলে একটু বাধা দিতে পারেনি রূপাদি। কিন্তু পরে এখানে গাড়ি থেকে নামবার সময় হঠাৎই ভয়ঙ্করী মূর্তিতে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে এমন আক্রমণ চালায় যে ওরা এখন মৃত্যুপথ যাত্রী। রূপাদি যে বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে ছুরিও নিয়ে এসেছিল তা জানতো না কেউ। ওর ছুরির ঘায়ে তারপর কি হলো? দলমার ওই ভয়ঙ্কর জঙ্গলের দিকে ছুটে যেতে দেখা গেছে রূপাদিকে। তোরা কি তখন ধারে কাছে ছিলি? না, আজ সকালে আমরা এখানে এসে সব খবর শুনলাম। রামু যাদবের কাছে এসেছিলাম আমাদের প্রাপ্য টাকার জন্য। রামু যাদব আমাদের টাকা তো দিলই না, উপরন্তু বললো রূপা মাহেশ্বরীকে না পাওয়া পর্যন্ত আমরা যেন তাকে বিরক্ত না করি। রূপাদি যে রামু যাদবের খপ্পরে পড়েনি এটা অত্যন্ত ভালো খবর, কিন্তু জয়দীপ দেখে খুন করলে কার নির্দেশে? মিথ্যে কথা। কে বললো আমরা খুন করেছি? সোনামণিকেও খুন করেছিস তোরা। এত সব তুই কি করে জানলি বল? তাহলে তো সোনামণিকের মতো অবস্থা তোরও হওয়া উচিত ছিল, না হলে তুই আমাদের ধরিয়ে দিবি। কিন্তু তুই এখানে এলি কি জন্য? আমি যে সব জেনেছি এই কথাটা তোদের বলবার জন্য এসেছি। তবেই তো তোকে এক মুহূর্ত বাঁচিয়ে রাখা নয়। বলেই একটা রিভলভার বা পিস্তল জাতীয় কিছু একটা বার করলো। আমিও অঘটন ঘটে যাওয়ার কিছু আগেই আমার রিভলভারটা উদ্যত করে ওদের সামনে এসে দাঁড়ালাম। আমাকে দেখে ওরা চমকে উঠল। কে? রোহন বলল, উনি পুলিশের লোক।
কিশোরীলাল ও মদনলাল তখন দুজনেই লুটিয়ে পড়ল আমার পায়ে। উঠতি মস্তান হলে যা হয় তাই। রোহন আমার নির্দেশে মদনলালের হাত থেকে পিস্তলটা কেড়ে নিল। এইরকম খুন খারাপির রাস্তায় যাওয়ার কোনো রকম ইচ্ছে আমাদের ছিল না স্যার, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল তা এখন আমরা ভেবে পাচ্ছি না। সেদিন বিকেলে আমি যখন চায়ের দোকানে আড্ডা থেকে স্টেশনের দিকে আসছি, তখনই রূপাদের গানের স্কুলের দুটি মেয়ের কথোপকথনে শুনতে পাই। ওরা একজন বলছিল জয়দা আজই রাতের গাড়িতে কলকাতায় যাচ্ছে অনেক টাকা নিয়ে, ওর বোনের অসুখ, তাছাড়া সেখানে নাকি একটা ফ্ল্যাটও কিনবে, বেশ কয়েক লাখ টাকা নিয়ে যাচ্ছে। রূপাদি কত করে বারণ করলো কিন্তু জয়দা শুনলো না। সত্যি দিনকাল যা খারাপ, তাতে জয়দা কিন্তু কাজটা ঠিক করলো না, কি বল? এখন ভগবান করুক কোনো বিপদ না হয়। এই পর্যন্ত শুনেই আমার মাথায় একটা বদমতলব খেলে গেল। আমি সঙ্গে সঙ্গে মদনলালকে এসে কথাটা বললাম। মদনলাল বলল এই সুযোগ আর কোনো মতে হাতছাড়া করা নয়। আমি এখনই টাটানগরে চলে যাচ্ছি। স্টেশনে প্রতিটা ট্রেনের দিকেই নজর রাখছি আমি। তুই সোনামানিককে নিয়ে একটু দেরি না করে চলে আয়, তবে খুব সাবধান, কেউ যেন টের না পায়। সোনামানিকটা অনেকদিন ধরে কাজ করছিল, তাই এক কথায় রাজি হয়ে গেল। কাজটা যে কি তা অবশ্য সে জানতো না, শুধু এটুকু জেনেছিল এই কাজটা করতে পারলে আমাদের কোনো অভাব থাকবে না। আমরা যখন স্টেশনের দিকে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম মদনলালের মুখে খুশিতে ভরপুর। বলল কেল্লা ফতে, জয়দীপ ব্যানার্জির সঙ্গে দেখা হয়েছে। উনি ডাউন আমেদাবাদ হাওড়া এক্সপ্রেসের একটি কূপে ম্যানেজ করেছেন। আমি যে ওই গাড়িতে করে যাচ্ছি তা ওকে বলেছি। আমি ওকে সময় মতো ট্রেনে বসিয়ে যা করবার করব। ট্রেন ছাড়লেই তোরা দুজনে উঠে পড়বি, তারপরে লুকিয়ে থাকবি বাথরুমে। আমি ওকে ট্রেনে উঠিয়ে আর ট্রেন থেকে নামবো না, সময় মতো ডেকে নেবো তোদের। কিন্তু ধর চেকার বা পুলিশ যদি ধরে, তখন অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। তবে এই প্রচণ্ড শীতে ঘুমের ধান্দায় থাকে সবাই, কারোর পাত্তা পাওয়া যাবে না। সেই মতোই কাজ হলো। ট্রেন ছাড়তেই আমরা সকলে নজর এড়িয়ে ঠিক ঢুকে পড়লাম ট্রেনের বাথরুমে। খানিক বাদেই মদনলাল এসে ডেকে নিয়ে গেল আমাদের। গোলমালটা বাঁধলো তখনই। জয়দীপকে দেখে বেঁকে দাঁড়ালো সোনামানিক। এ কি করতে যাচ্ছিস তোরা? আমি বললাম এখন কোনো ভাবনা চিন্তার সময় নেই, ব্রিফকেসটা তুই নিয়ে বাথরুমে চলে যা। মদনলাল ওর জলের সঙ্গে এমন ঘুমের ওষুধ দিয়েছে যে সহজে ঘুম ভাঙবে না ওর। ঘুম ভাঙলে অসুস্থ থাকবে। আমরা সময় মতো চেন পুলিং করব। সোনামানিক বলল তোরা যা করবি কর, আমি এর মধ্যে নেই। মদনলাল বলল বেশি সেন্টিমেন্টাল হোস না, বলে আস্তে করে দরজার লকটা খুলে ফেললো। আমি বললাম এখনই চেন পুলিং করবে? জয়দীপদা আমাকে দেখেছে, অনেকক্ষণ কথা বলেছে ওর সঙ্গে, ওর ওয়াটার বোতলে জলও ভরে দিয়েছি। ওকে ট্রেনে উঠিয়ে ওর কূপে বসে গল্প করেছি। পরে জ্ঞান ফিরলে এইসব কথা যদি উনি পুলিশকে জানান তখন আমার অবস্থাটা কী হবে একবার ভেবে দেখেছিস? অতএব কি করতে চাস তুই? কি যে করতে চায় ও তো আমাদের বলতেই সোনামানিক রুখে দাঁড়ালো। আমারও ভয় করছিল না যে তা নয়, তো ওর কথা একটা যুক্তি আছে ভেবেই আমরা অচৈতন্য জয়দীপদাকে কূপের ভেতর থেকে বার করে আনলাম। ট্রেন তখন কোলাঘাটে রূপনারায়ণে ব্রিজে উঠেছে। সোনামানিক বলল তোদের পায়ে ধরছি, তোরা এই কাজটা করিস না। কিন্তু আমরা কোনো কথাই শুনলাম না ওর। জয়দীপদাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলাম। এরপর কেমন যেন হয়ে গেল সোনামানিক। ওর দু চোখে আগুন দেখে প্রমাদ গুনলাম। আমরা অবশ্য ট্রেন থেকে নামার জন্য ট্রেন পুলিং করতে হয়নি। মৌরিগ্রামে ঢোকবার মুখে সিগন্যাল না পেয়ে ট্রেন থামতেই নেমে গেলাম আমরা। সোনামানিক উল্টো দিকে দরজা দিয়ে নেমে পালাতে গেল, কিন্তু ভারী ব্রিফকেস নিয়ে ছুটে বেশি দূর পালাতে পারলো না। আমাদের নজর এসে গেল। আমরা ওকে থামতে বললেও থামলো না, বললো কাছে পিঠে যদি কোথাও থানায় থাকে তবে সেখানে গিয়ে থামবে। আমরা বুঝতে পারলাম আমাদের কার্যকলাপ ওর পছন্দ হয়নি এবং ধরিয়ে আমাদের দেবেই। তাই নিজেদের বাঁচানোর জন্য গুলি করলাম ওকে। আমি গুলি করেছি। আর ঠিক সেই সময় একটি বাড়ির আলো জ্বলে উঠতে গা ঢাকা দিলাম আমরা। বুঝলাম আর এখানে থাকলে বিপদের শেষ থাকবে না, কেননা এবার হইচই হবে। কিশোরীলালের সব কথা জেনে আমি বললাম, ওই আলো আমি জ্বেলেছিলাম, কিন্তু তোমাদের ওই বন্ধু আর তোমাদের কাউকেই না দেখে আবার ঘরে ফিরে গিয়েছিলাম। গিয়ে দেখি তোমাদের বন্ধু আমারই বাড়ির বাথরুমে সংজ্ঞাহীন হয়ে আছে। পরে অবশ্য মরবার আগে জয়দীপ ব্যানার্জি ও পূজা এই দুটো নাম বলতে পেরেছিল। ওই টাকাগুলোর কথা কিছু বলেনি, ওগুলো পরে পেয়েছি। এখন কি আপনি আমাদের অ্যারেস্ট করবেন? তোমরাই বলো এই অবস্থায় আমার কি করা উচিত? আমাদের দুজনকে আপনি গুলি করে মারুন, এই জীবন আমরা রাখতে চাই না। আমরা যখন দুজনকে হত্যা করেছি তখন দুজনেই আমাদের গুলিতে মরি। না, আমার ইচ্ছে তোমরা স্বেচ্ছায় ধরা দাও। তার আগে বলো রামু যাদবকে আমি ধরবো কিভাবে?
সে এখন বাড়িতেই আছে। ওর সঙ্গী দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। রূপাদি ছুরি দিয়ে এমনভাবে ফাঁসিয়েছে ওদের একজন বাঁচবে কিনা সন্দেহ। সঙ্গীরা ওখানেই আছে। বড় ডাক্তার এসে সেলাই টেলাই করেছে, অক্সিজেন চলছে। এই কেস নিয়ে হাসপাতালে গেলে ওরা তো থানার নির্দেশ ছাড়া নেবে না, তাই বাড়িতে চিকিৎসা হচ্ছে। রূপা দেবী তাহলে পিকচার থেকে একেবারেই মুছে গেলেন? মনে হয় তাই। তলমার ওই জঙ্গলেই হিংস্র জন্তু জানোয়ারের বাস। রাতের অন্ধকারে ওখানে যখন ঢুকেছে তখন ওর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আজ সারাদিন আমরা জঙ্গল তোড়পাড় করেছি। রামু যাদবও হন্যে হয়ে খুঁজেছে, কিন্তু কোনো সন্ধানই পায়নি ওর। এমন সময় অন্ধকারের ভেতর থেকে কে যেন বলল। সন্ধান আমি দিতে পারবো তোমাদের। চেয়ে দেখলাম রামু যাদবের বাড়ি থেকে সেই দারোয়ান প্রবীণ লোকটি। কিশোরীলাল বলল, এ কি মিশারজি, আপনি? হ্যাঁ, আমি। এই সমস্ত কাজ কাম আমি আর চোখে দেখতে পারি না। মেয়েটিকে কাল রাতে আমি সরিয়ে দিয়েছি। ওকে জঙ্গল থেকে উদ্ধার করে আমি বিটিআর কাছে রেখে এসেছি। বলেছি আমি না বলা পর্যন্ত ও যেন ঘর থেকে না বেরোয়। ও আমার ঘরেই আসে। এখন আপনাদের কথা সব শুনে যা বুঝলাম, ওকে আপনাদের হাতেই তুলে দেওয়া উচিত হবে। আপনি সত্যিকারের একটি ভালো কাজ করলেন মিশিরজি। এখন বলুন, এখান থেকে থানার সঙ্গে যোগাযোগ করা যায় কিভাবে? ওই দেখুন। চেয়ে দেখি অদূরেই একটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে। আমি সকলকে নিয়ে যেতেই একজন ইন্সপেক্টর বললেন, আপনি কি মিস্টার অম্বর চ্যাটার্জি? হ্যাঁ। আপনার রিপোর্টের ভিত্তিতেই আমরা এসেছি। ওয়েস্ট বেঙ্গলের পুলিশও আপনার নাম করে আমাদের সাহায্য চেয়েছে, তাই আমরা এদিকে এসেছিলাম। এখন বলুন, আমরা কি করতে পারি আপনার জন্য? আমি কিশোরীলাল ও মদনলালকে দেখিয়ে দিলাম। এরাই আসামি। এরা অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় ধরা দিয়েছে। এদের অ্যারেস্ট করুন। আর সেই সঙ্গে নারী হরণের দোষে অভিযুক্ত রামু যাদব ও তার সঙ্গীদের। আমার এখানে অন্য কাজও আছে, সেটা শেষ করে কিছু সময়ের মধ্যেই আমি থানায় যাচ্ছি। পুলিশ হতে দুজনকে নিয়ে রামু যাদবের বাড়িতে ঢুকল। সেখানে তখন অন্য চিত্র। গুরুতর আহতদের একজন ততক্ষণে একেবারেই শেষ হয়ে গেছে, আর অন্য একজনের দেহে প্রাণটুকুই শুধু অবশিষ্ট রয়েছে মাত্র। আর রামু যাদব পুলিশের আগমন বার্তা টের পেয়েছে। সে কখন যে কোন ফাঁকে কেটে পড়েছে সেটা কেবল সেই জানে। আমি রোহনজিকে নিয়ে মিশিরজির সঙ্গে জঙ্গলের কাছাকাছি একটি বস্তিতে গেলাম। রূপা মাহেশ্বরী সেখানেই ছিল। মিশিরজি রূপার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে যেন বুকে বল পেল। ও নির্ভয়ে চলে এলো আমাদের সঙ্গে। ডিমনার চৌরাস্তার কাছাকাছিতেই আমরা একটা ট্যাক্সি পেয়ে গেলাম। তাতে করেই থানায় এসে ওর জবানবন্দি লিখিয়ে দিয়ে চলে এলাম স্টেশন এলাকায় আমাদের হোটেলে। রাত্রে সব কথা খুলে বললাম রূপাকে। টাকাগুলো যে আমার হেফাজতে আছে সেটাও বললাম। সব শুনে ও শুধু একটা কথাই বলল আমাকে, ওর ওই টাকার প্রতি আমার কোনো মোহ নেই। কাল সকালে চলুন, আপনার বাড়ি থেকে টাকাগুলো নিয়ে ওর বাড়িতেই পৌঁছে দিয়ে আসি। ওর বোন পূজার চিকিৎসার জন্য তো অনেক টাকার দরকার। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম রূপার মুখের দিকে। আমার মনে হলো রূপা শুধু রূপা নয়, রূপে এবং অরূপে সে যেন অপরূপা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।